আই ওয়াজ 19, সো 19 প্রেম করি, 1-1.5 বছরের মাথায় বিয়ে করি, রেজিস্ট্রি করি আর কি। রেজিস্ট্রি করার পর ঠিক তার পরের বছরই আমার প্রেগনেন্সির নিউজ আমি পাই, অ্যান্ড আচ্ছা, বাচ্চা হয়ে যায়। সো আমাদের ফুল এই রিলেশনশিপটা বলতে পারো 4 বছর কমপ্লিট করবে। এখনো প্রেম চলছে আর কি, মানে প্রেম হ্যাঁ, চলতে হ্যাঁ। চলতে বিয়ে, প্রেম চলতে চলতেই বাচ্চা। ইয়েস, হ্যাঁ 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 একদম। হ্যাঁ। বেসিক্যালি তোমার মা যখন লিখলো যে ওর নাম করেই লিখলো যে কেড়ে নিয়েছে, এটা কষ্ট পেয়েছিলে নাকি রাগ হয়েছিল দেখে? আমার এই ইনসিডেন্টগুলো সত্যি কথা মনে নেই। আই ডোন্ট রিমেম্বার দিস। হোয়াট আই রিমেম্বার ইজ যে ও আমার পাশে ছিল। আমি যখন ফার্স্ট টেলি একাডেমি পাই ও তখন আমার পাশে ছিল। আমি যখন আমার ফার্স্ট সিরিয়ালের অ্যাওয়ার্ড পাই ও তখন আমার পাশে ছিল। আমি যখন কাঁদতাম ও আমার পাশে ছিল। আমার যখন প্রেগনেন্সিতে কোনো মহিলা ছিল না বাড়িতে, ও আমার পাশে ছিল। আমি যখন বমি করেছি ও সেটা কাচিয়েছে। আমি যখন হসপিটালে গেছি, আমার সি সেকশনে আমি দাঁড়াতে পারছি না, হাতটা থত 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 করে কাঁপছে, তখনও আমার পাশে ছিল। সো আমার এই জিনিসগুলোই মনে আছে, আর কিছু মনে নেই। অহনার কাছে সম্পর্কের মানেটা কি অ্যাকচুয়ালি? বাবা, সম্পর্কের এখন আমার কাছে অনেক মানে। যে আমি সকালবেলা 8টায় বেরিয়ে যাই, বাড়ি ঢুকি রাত 11টা। ওকে দেখার পরে আমি আর স্টিরিওটিপিক্যাল হব না, মানে আমার স্ট্যান্ডার্ড বলতে পারো ছেলেদের প্রতি আরো রেজ হয়ে গেছে। মানে আমার মেয়ে যদি কোনোদিন প্রেম করে, আমি বলবো প্রেগনেন্ট অবস্থায় 10,000 কিলোমিটার ট্রাভেল করেছে। 10,000। আমি এক রাতে পুরুলিয়া গেছি, ফিরেছি। তোমার মানে নাতনির মুখ দেখেও তোমার মায়ের মন গলেনি? জাস্ট পেটটা কাটা হয়েছে, 6 ঘন্টা হয়েছে, এবং 6 ঘন্টার মধ্যে ওই নিউজটা আমার ফেসবুক ফিডে আসে। তখন আমি ফেসবুকটা খুলে নিউজটা দেখতে পাই। নিউজটার মধ্যে আমি আমার ছবিটা দেখি, সেটার জন্য আমি সেই নিউজ চ্যানেলটাকে ব্লক করে দিই। এবং তুমি দ্বিতীয় দিন আমার ইন্টারভিউ আর ওই চ্যানেলে দেখবে না। আমার কাছে ইনসিডেন্টটা এতটুকু। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আমার কথা। আজকে আমার সাথে যিনি আছেন তিনি অভিনেত্রী হিসাবে পরিচিত, কিন্তু অভিনেত্রী হওয়ার বাইরেও ক্যামেরার আড়ালে তিনি একজন মা, একজন স্ত্রী। আর তার সেই গল্পই শুনবো। সে নতুন মা হয়েছে। অহনা আছে আমার সাথে। অহনা দত্ত, বলো কেমন আছো? খুব ভালো আছি, সুস্থ আছি, ইয়েস, হ্যাপি আছি। অহনা, তুমি নেগেটিভ চরিত্র করো, আর খুব ছোটবেলা থেকেই তুমি জনপ্রিয়তা পেয়েছো। এত সাহস কোথা থেকে পাও, মনের জোর কোথা থেকে পাও? ছোটবেলা থেকে না, আমি এখনো ছোট। আমি সেটাই বলছি, অনেক কম এজ থেকে তুমি অলরেডি জনপ্রিয়। আমি জানি না মানে কতটা জনপ্রিয় সেটা, আমি এটা কোনোদিনই বুঝতে পারিনি। তোমরা যখন বলো তখন বুঝতে পারি যে হ্যাঁ, হয়তো ইটস ট্রু। বাট আমি নিজে মানে যারা যারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড বা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড, তারা সবাই আমি যতটুকু শেয়ার করি লাইফস্টাইল, মানে দে নো দ্যাট আই এম ওয়ান অফ ইউ। মানে মেবি ইভেন নট ওয়ান অফ ইউ, কারণ আমার থেকে অনেক বেটার লাইফস্টাইল অনেকজন লিড করে। আমি ভীষণ সিম্পল থাকতে পছন্দ করি, সিম্পল জিনিস পছন্দ করি, সিম্পল খাবার খাই, সিম্পল জামা পরি। মানে আমার মনে হয় সিম্পলিসিটির ওপরে আর কিচ্ছু নেই, যেটার জন্য হয়তো মানুষ এতটা পছন্দ করে। অহনাকে সবাই মিশকা নামে বেশি চেনে। তো তোমাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খবর হয়, ব্যক্তিগত জীবন নিয়েও অনেক টানা পড়েন গেছে। তোমার কখনো এরকম মনে হয়েছে যে মানুষ যেভাবে আমাকে দেখছে আমি অ্যাকচুয়ালি সেরকম নই? না না, সেটা তো আমি জানি আমি একদমই ওরকম নই। তো সেটা আমার আলাদা করে আর মানুষকে প্রুফ করার কিছু নেই, আর কাউকেই কিছু প্রুফ করার নেই। আই গেস সবাই সবার উত্তর পেয়ে গেছে, মানুষও তার উত্তর পেয়ে গেছে, যারা যা 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 ভাবতো সবাই সবার উত্তর পেয়ে গেছে। আর আমি একটা জিনিস ভীষণ বিলিভ করি যে টাইম উইল টেল দ্য স্টোরি। মানে সময় দাও, সবকিছুকে সময় দাও। মানে দিস টু শ্যাল পাস। কিছু এখানে স্থায়ী নয়। যে যেটা ভাবছে, যেটা করছে, যে যেটা পাচ্ছে, মানে সবকিছুই তো কোনো না কোনো দিন তো এটাও চলে যাবে। সো কত কিছু আমি ভাবি না, আমি জাস্ট নিজের কাজ করি, বাড়িতে থাকি, মাম্মার সাথে খেলা করি। আমার আরো দুটো বাচ্চা আছে ছোট ছোট, তাদের সাথে খেলা করি, ঘর গোছাই, রান্না করি।
এই যে তুমি বললে যে সময় সবকিছু বদলে দেয়, সময়ের সাথে কি সবকিছু ঠিক হয়, এটা মানে কতটা বিশ্বাস রাখো? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ঠিক হয়। মানে আজকে যদি আমার ব্যাংকে 10 টাকা থাকে, আমি এটা মনে করি না যে সারা জীবন আমার ব্যাংকে 10 টাকাই থাকবে। তো সেটা যেরকম সত্যি, আমার ব্যাংকে যদি 1 লাখ টাকা থাকবে, সারা জীবন যে আমার ব্যাংকে 1 লাখ টাকা থাকবে এটাও সত্যি না। সো ইয়েস, সময় সবকিছু পাল্টে দেয়। মা হিসাবে কেমন যাচ্ছে দিনগুলো এখন? আহ, ওহ। আমার মানে সবার এই সব মায়েদেরই একটা এরকম এক্সস্টন বেরোবে। একদম, একদম। মা হিসেবে কেমন সবাই ওহ ওহ, বাট এই ওহটার মধ্যেও একটা শান্তি আছে। বিউটি আছে, একটা শান্তি আছে। সো এই ওহটাই হয়তো অনেকজন পেতে চায়। সো আমি ভীষণ লাকি যে আমি এই ওহটা পেয়েছি। তুমি যে এই যে এত ছোটবেলায় মা হয়েছো, ভয় হয়নি? দেখো, ভয় আমার এখনো করে, ঠিক আছে। এখন যে আমার মেয়ে এখন কোলে বসে, হাঁটতে শেখেনি। তো আজকে আমি একটা ইনভিটেশনে গেছি, সেখানে মানুষ বলছে যে এখনো হাঁটতে শেখেনি, হাঁটলে আরো বাজে দিন আসছে, ঠিক আছে। তো আমি এটা শুনলাম, এবার শুনে আমি একটু ফ্ল্যাশব্যাকে গেলাম। ফ্ল্যাশব্যাকে গিয়ে আমি দেখছি যে যখন প্রেগনেন্সির নিউজ পেয়েছিলাম, তখন সবাই বললো যে প্রেগনেন্ট হলে বুঝবি ঠেলা কেমন কষ্ট। করে করে প্রেগনেন্সিটা কাটলো। 8 মাসের মাথায় বললো লাস্ট মাসটা দেখবি কি কষ্ট। 9 মাসটাও কেটে গেল। তারপর বললো যে বাচ্চা হওয়ার পর অপারেশনে দেখবি কি কষ্ট। অপারেশনটাও কেটে গেল। তারপরে বললো এই যে বাচ্চা চলে আসলো, এইবার দেখবি ঘুমাতে দেবে না, খেতে দেবে না, পড়তে দেবে না, শুতে দেবে না, কিচ্ছু করতে দেবে না। তো ওই করতে করতে 11 মাসও কেটে গেল। সো আবার মনে হয় না ভয়, বাকিটাও কেটে হ্যাঁ মানে ভয় খুব একটা কিছু কাউকে কোনোদিন একদম। হেল্প করতে পেরেছে। আমারও ভয় পেয়ে কোনো লাভ নেই আলটিমেটলি, যে আমি যতই পাই। সো আমি ভয়টা চেষ্টা করছি না পাওয়ার। আশা করি এরকম ভাবে বাকি জীবনটা একদম একদম, যেভাবে পার হয়ে এসছে এভাবে পার হয়ে যায় হ্যাঁ। সব। তো অহনা এখন মা, অহনা ছোটবেলা থেকে এরকম স্পষ্টবাদী, সাহসী? আমি হচ্ছে এমন একজন মহিলা যে আমি কোনোদিন বিয়ে করতে চাইনি। এই রে, বলছো কি? ইয়েস, মানে এটা আমার সব স্কুল ফ্রেন্ডসরা জানতো। আচ্ছা। ইয়েস, আর মানে আমি কেন, বিয়ে নিয়ে কি ধারণা ছিল? না ওরকম কিছু না, আমি না ভীষণভাবে আমি প্রেম করতে ভালোবাসি, কিন্তু বিয়েটা আমি কোনোদিন ভেবে দেখিনি নিজের জন্য যে আমি বিয়ে করব। মানে এটা থাকে না, দেখবে অনেক মেয়েদেরও এটা ইচ্ছা থাকে যে আমার একটা আসলে তুমি তো ফ্যামিলি অনেক হবে। ছোট। হ্যাঁ, ছোট না। ছিলে যখন বিয়েটা আমি হয়েছে। ক্লাস 7-8 থেকে আমার অনেক বন্ধু বান্ধবদের শুনেছি যে আই ওয়ান্ট আ ফ্যামিলি, আমি না বড় হয়ে মা হতে চাই। মানে অনেকজন এটা বলেছে। তো আমার জীবনেও মানে বিয়েই মাথায় আসেনি, মা হওয়া তো কোন দূরের কথা। ছাড়। আমি ওরকম ছিলামই না। ইনফ্যাক্ট মানে আমার সব বন্ধুদেরকে বলতাম যে বিয়ে হোয়াটস দ্যাট, আর আমি দেখেছি যারা এটা বলে তারাই সব থেকে আগে বিয়ে করে। মানে আমার ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হয়েছে। আমি ওই ন্যাকামিটা মারতাম বলে আমার বিয়ে সবার আগে হয়েছে, আর আমার বন্ধুরা এখনো পড়াশোনা করে যাচ্ছে। ইয়েস, মানে আমি ওরকম টাইপেরই ছিলাম না, বাট আমি ভালোবাসাকে ভালোবাসতাম, প্রেমটাকে ভালোবাসতাম। ভালো লাগতো যখন দেখতাম সিনেমায় হিরো হিরোইন প্রেম করছে। তো হ্যাঁ, আমার প্রেমটা সারা জীবনই ভালো লেগেছে, কিন্তু বিয়েটা কোনোদিন ভাবিনি। মেবি আই গট দ্য রাইট পার্সন, মেবি ইট ওয়াজ দ্য রাইট টাইম, সব মিলিয়ে মিশিয়ে একটা খাপে খাপে হয়তো মিলে গেছে, একদম। তাই আর ভয়টা লাগেনি। ছোটবেলার অহনাকে ফিরে পেলে কিছু বলবে? ছোটবেলার অহনাকে ফিরে পেলে অ্যাকচুয়ালি ওকে অনেক কিছু বলার আছে, অনেক। মানে সেটা হয়তো একটা পডকাস্ট, 2টো পডকাস্ট, 3টে পডকাস্টেও শেষ হবে না। কারণ ছোটবেলার অহনাকে একটা কথা, মানে যদি সবকিছু মিলিয়ে সবকিছু বাদ দিয়ে একটা কথা বলে, তাহলে এটাই বলবো যে যেমন আছো সেরমই থাকো। কারণ হয়তো সেই ছোটবেলার অহনাটাই আজকে সাহস ছিল, মনে সাহস ছিল, ভালোবাসা ছিল, শি ওয়াজ কাইন্ড, শি ওয়াজ রেসপেক্টফুল, সব মিলিয়ে মিশিয়েই হয়তো আজকে এই অহনা, যে এখন দি অনলি আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, যার কাছে একটা বাচ্চা আছে, নিজের গাড়ি আছে, নিজের বাড়ি আছে, অ্যাট দ্য এজ অফ 23। আমি জানি না এটা কতদিন থাকবে, বা এটা সারা জীবন আমি এই আমার ড্রিমটাকে সাকসেস করতে পারবো কিনা, বা বারংবার আমি সাকসেসফুল হতে পারবো কিনা, আমি অত কিছু জানি না। কিন্তু এই মুহূর্তে অ্যাট দ্য এজ অফ 23 আই হ্যাভ আ ফ্যামিলি, আই হ্যাভ মাই হাউস, আই হ্যাভ মাই কার। সো আমার মনে হয় যে
ওই অহনাকে আমি এটাই বলবো যে যেমন আছো তেমনই থাকো, দিস টু শ্যাল পাস। অহনা প্রেম করতে ভালোবাসে, তো অহনা, এটা যদিও অন্যরকম প্রশ্ন, অহনা কি একটাই প্রেম, এই একটাই বিয়ে, নাকি এর আগে প্রেম করেছে? না না, আমার প্রেম একটাই, ভালো প্রেমটা আমি ঠিক এখন আর বলতে পারি না, ভালোবাসা। ছোটবেলায় ছুটকো ছাটকা একে ভালো লাগছে ওকে ভালো লাগছে সেটা ওটা তো তো হতেই থাকে, একদম। কিন্তু ভালোবাসা যেটাকে বলে, আর মানে যাকে দেখলে মনে হয় যে হ্যাঁ মানে ভালো ভালো, কিন্তু আমার এই ক্ষেত্রে এটা হয়েছিল। অ্যান্ড তার সাথে সাথে মানে যারা ওর ক্লোজ, যারা আমার হাজব্যান্ডের ক্লোজ, তারা জানে যে হি ইজ ডিফারেন্ট। মানে ডিফারেন্ট বলতে শুধু বলছি ডিফারেন্ট তা না, না, আমিও হি দেখি। ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট। মানে ওর মতো মানুষ, আমি ওর সাথে বিয়ে হয়েছে বলে বলছি না, আমি ওর মতো মানুষ আমি আজ অব্দি দেখিনি। মানে সেটা খারাপ ভালো আমি জানি না, কিন্তু ওর মতো মানুষ আমি আজ অব্দি না, আজকে দেখিনি। সিঁড়ি দিয়ে উঠছিল, আঁচলটা ধরে ধরে ওর আঁচলটা ধরে ধরে ওঠাচ্ছে। মানে কেয়ারিং এত পার্টটা, caring। হ্যাঁ কেয়ারিং পার্টটা আমি না ধরলাম, কিন্তু কেয়ারিং পার্টটাও শুধু আমি বলছি না, সব মিলিয়ে মিশিয়ে হি ইজ হিউমারাস, হি ইজ ফানি, হি ইজ কেয়ারিং, হি স্কোল্ডস, তো সব মিলিয়ে মিশিয়ে মানে বকাও দেয় আবার প্রেমও করে, সবকিছু মিলিয়ে মিশে আমার মনে হয় যে ওর মতো মানুষ Perfect। আমি পারফেক্ট আমি বলবো না, বিকজ নোবডি ইজ পারফেক্ট, সবার না, মধ্যে- মানুষটা পারফেক্ট নয়, হ্যাঁ। আমি বলছি রিলেশনশিপ। রিলেশনশিপ, আমার কারো রিলেশনশিপ পারফেক্ট হতে পারে না, মানে এভরি টাইম ইটস 90-10 অর ইটস 80-20 50-50 বলে কিছু হয়ই না, ফার্স্টলি। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের রিলেশনশিপটা ইমপারফেক্ট হোক পারফেক্ট হোক, বাট এটা আমার রিলেশনশিপ অ্যান্ড আই লাভ ইট। মানে আমার ঝগড়া হলেও আমি সেটা ভালোবাসি, আমি প্রেম করলেও সেটা ভালোবাসি, আমি ভালোবাসি এটাকে, ব্যাস। কতদিনের প্রেম? আসলে প্রেমটা বেশি দিনের না, আমি যখন প্রেম করেছি তখন আমার বয়স 19, আই ওয়াজ 19। সো 19 প্রেম করি, 1-1.5 বছরের মাথায় বিয়ে করি, রেজিস্ট্রি করি আর কি। রেজিস্ট্রি করার পর ঠিক তার পরের বছরই আমার প্রেগনেন্সি নিউজ আমি পাই, অ্যান্ড আচ্ছা, বাচ্চা হয়ে যায়। সো আমাদের ফুল এই রিলেশনশিপটা বলতে পারো 4 বছর কমপ্লিট করবে। এখনো প্রেম চলছে আর কি, মানে প্রেম হ্যাঁ, চলতে হ্যাঁ। চলতে বিয়ে, প্রেম চলতে চলতেই বাচ্চা। ইয়েস, হ্যাঁ 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 একদম। হ্যাঁ। তো যখন প্রথম প্রেম শুরু হয়েছিল তখন অনেক রকম কথাবার্তা তুমি শুনেছো, সেই সময় নিজেকে কিভাবে তুমি এনার্জি দিয়েছো এবং ওইগুলো যে টলারেট করা, ফেস করা এত ছোট বয়সে, হাউ? ও ছিল বলেই হয়তো পেরেছি, কারণ হ্যাঁ তখন আমি যখন এখন দাঁড়িয়ে ভাবি 4 বছর আগে, বয়সটা সত্যিই কম। মানে 19 বছরের মেয়ের পক্ষে এত কিছু নেওয়া ইজ নট ইজি, একদম। এত প্রেশার নেওয়া ইজ নট ইজি, বাট আমি নিতে পেরেছিলাম। মানে সেটা ডেফিনেটলি আমি পুরোপুরি ক্রেডিট দীপঙ্করকে দেবো, কারণ ওনা থাকলে হয়তো আমি যেইটুকু করতে পেরেছি আমার লাইফে সেটুকুও পারতাম না। অ্যান্ড ও আসার পর থেকে আমার লাইফে আমি উন্নতিই করেছি, আমার এখনো অবধি কোনো ডাউনফল আমি ফেস করিনি। আগামী দিনে যদি ডাউনফল ফেসও করি, মানে সেটাও আমরা দুজনে একসাথেই সামলাবো, মানে আমাদের মেন্টালিটি এটাই আছে। আর না মানে ফেস করেছি বলতে, দেখো আমার মনে হয় প্রেম করলে না প্রত্যেকটা বাড়ির মেয়ে কোনো না কোনো একটা প্রবলেম ফেস করে। আমারটা শুধু সবাই জানতো, এটাই ডিফারেন্স। মানে আমারটা যাকে জিজ্ঞেস করবে সে বলে দিতে পারতো, এটাই ডিফারেন্স। কিন্তু ঠিক আছে, পাবলিক একটু মজা পেয়েছে আর আমি একটু মজা পেয়েছি, সব মিলিয়ে মিশে ভালোই হয়েছে। ফ্যামিলি সাপোর্ট ছিল না, তো সেখানে বিয়েটা কিভাবে? না না, আমার ফ্যামিলি সাপোর্ট বা ওইসবের জন্য আমি কোনোদিন কাউকে ব্লেম করি না। আর বিয়েটাও আমার মানে কারোর অমতে আমি জানি না, আমি আমার মতে করেছি। এবং আমার মনে হয় 18 বছরের পর সবার মত থাকে, 18 বছরের আগেও থাকে, সবাই প্রকাশ করতে পারে না। তো 18 বছরের পর আমি আমার কিছু মত প্রকাশ করেছি, এই যা মানে সেটার মধ্যে একটা হচ্ছে বিয়ে। এত মানুষ বলেছিল, তখন কি একবারও মনে হয়েছিল যে ভুল করছি না তো? না, বেসিক্যালি তোমার মা যখন লিখলো, যে ওর নাম করেই লিখলো যে কেড়ে নিয়েছে, এটা তখন মানে এটা কষ্ট পেয়েছিলে নাকি রাগ হয়েছিল দেখে? আমার এই ইনসিডেন্টগুলো সত্যি কথা মনে নেই, আই ডোন্ট রিমেম্বার দিস। হোয়াট আই রিমেম্বার ইজ যে ও আমার পাশে ছিল, আমি যখন ফার্স্ট টেলি একাডেমি পাই ও তখন আমার পাশে ছিল, আমি যখন আমার ফার্স্ট সিরিয়ালের অ্যাওয়ার্ড পাই ও তখন আমার পাশে ছিল, আমি যখন কাঁদতামও আমার পাশে ছিল, আমার যখন প্রেগনেন্সিতে কোনো মহিলা ছিল না বাড়িতে ও আমার পাশে ছিল,
আমি যখন বমি করেছি ও সেটা কাচিয়েছে। আমি যখন হসপিটালে গেছি, আমার সি সেকশনে আমি দাঁড়াতে পারছি না, হাতটা থত করে কাঁপছে, তখনও আমার পাশে ছিল। সো আমার এই জিনিসগুলোই মনে আছে, আর কিছু মনে নেই। মানে অহনা ভালোবাসাকে মনে রাখতে বেশি পছন্দ, হ্যাঁ ডেফিনেটলি। নেগেটিভিটি একদমই না, নেগেটিভ ক্যারেক্টার করি আমি, মানুষটা নেগেটিভ না। একদম নেগেটিভ ক্যারেক্টার যে করো, এই জন্য কোনো কিছু বাজে কিছু ফেস করতে হচ্ছে, মানে মানুষ তোমাকে একেবারে মজার মজার না না মজার, পুরো কেমন একটু মজার। শুনি। হ্যাঁ, কারণ এইটা আমার মানে তারে ধরি ধরি মনে করি আমার সেকেন্ড নেগেটিভ ক্যারেক্টার। তো কারণ এই চরিত্রটা আগের চরিত্রটার থেকে একটু ডিফারেন্ট ছিল। মিশকার থেকে কুন্তলিনী অনেকটাই আলাদা, দুটো সিরিয়ালের প্যাটার্ন আলাদা, দুটো সিরিয়ালের গ্রাফ পুরোপুরি আলাদা। সো মানুষের থেকে একটা কনস্ট্যান্ট তো এটা শুনতেই থাকি যে তুমি ওর পিছনে কেন লাগছো, ওর পিছনে কেন লাগছো, ওটা তো শোতে গেলে একটা ভীষণ কমন জিনিস। একদম। বাট সেটার সাথে সাথে আমি একটা হিউজ রেসপন্সও পাই শোতে গেলে। So, তখন বুঝি যে ইট ইজ নট অ্যাবাউট হোয়াট আই এম প্লেয়িং, ইট ইজ অ্যাবাউট হাউ আই এম প্লেয়িং ইট। সো মানুষের যদি পছন্দ হয় এরপরে এর থেকে আর কি আছে চাওয়ার? যেটা মানুষের পছন্দ সেটা মানুষকে দিয়ে দাও, ব্যাস, দ্যাটস ইট। মা হওয়ার পরে মাকে মিস করেছো কখনো? আমার কিছু মনে নেই, মনে রাখতেই চাও না বোধ না আমার মনে পড়ছে না কিছু, মনেই পড়ছে না কি বিষয়ে কথা বল। আচ্ছা, অহনার কাছে সম্পর্কের মানেটা কি অ্যাকচুয়ালি? বাবা, সম্পর্কের এখন আমার কাছে অনেক মানে, কারণ এই যে আমি ধরো আমি তোমাকে একটা সিম্পল জিনিস বোঝাচ্ছি এত ভারী প্রশ্নের মধ্যে, একটা সহজ উত্তর। সেটা হচ্ছে আমি সকালবেলা 8টায় বেরিয়ে যাই, বাড়ি ঢুকি রাত 11টা। তো এই যে এই টাইম স্প্যানটা আমি দেখেছি আমার বাড়িতে কোনো মহিলা নেই বলে, এবং শ্বশুরমশাইও মাঝে ছিলেন না বলে, আমার বর সকাল থেকে রাত অবধি মেয়ের খাবার করা, মেয়েকে স্নান করানো, মেয়েকে খাওয়ানো, মেয়ের সাথে খেলা। আর মেয়ে মানে এটা কিন্তু বড় মেয়ে আমি বলছি না, মানে 2 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 11 মাসের বাচ্চা, মানে এই স্প্যানটা আমি বলছি। মানে যে বাচ্চাকে মায়েরাই পারফেক্টলি রাখতে Yes, পারে। মানে মায়েরা বলো মহিলারা বলো এটাই তো আমাদের কনসেপ্ট। কিন্তু আমি ওকে দেখেছি অ্যাজ আ ফাদার বলবো না, অ্যাজ আ ম্যান। মানে হয়তো আমি একটু স্টিরিওটিপিক্যাল, কারণ আমার এটা কোনোদিন দেখিনি, বাট ওকে দেখার পরে আমি আর স্টিরিওটিপিক্যাল হব না। মানে আমার স্ট্যান্ডার্ড বলতে পারো ছেলেদের প্রতি আরো রেজ হয়ে গেছে। মানে আমার মেয়ে যদি কোনোদিন প্রেম করে আমি বলবো তোর বাবার মতো হলেই প্রেম করবি, নাহলে করবি না। কারণ অ্যাকচুয়ালি হ্যাঁ, কারণ আমি আমার মেয়েকে ওর বাবার ভরসায় সারাটা দিন রেখে গেছি। আর বাবা শুধু খাওয়ানোর জন্য ছিল না, বা শুধু খেলার জন্য ছিল না, একটা বাচ্চাকে যে কতটা অ্যাটেনশন দিতে হয় সেটা মানে যারা মা হয় তারাই বোঝে, বাবারাও বোঝে এখন। কিন্তু আমি মানে ওকে দেখে আমার স্টিরিওটাইপটা জাস্ট চলে গেছে ব্রেন থেকে, যে পুরুষরা চাইলে সব পারে। তুমি চাই, ইটস জাস্ট ইটস ইন ইয়োর হার্ট। তুমি যদি সত্যি চাও কিছু করতে, তুমি এই এক্সকিউজটা দিতেই পারো না যে মহিলারা পারে, একটা পুরুষ মানুষ কেন পারবে, এটা তুমি বলতেই পারো না। বিকজ মাই হাজবেন্ড ডিড ইট, হি ডিড ইট। মানে ওইখানে টিকমার্ক ওর লেগে গেছে, টাচ ওর টিকমার্ক লেগে গেছে। মানে আমি জানি, আমি যতটা আমার মেয়ের ব্যাপারে জানি ও ঠিক ততটাই জানে। মানে এরকম না যে ওর কিছু মেয়ের সমস্যা হলে বলবে যে এবার আমি কি করব, এরকম না। ওই জানে ও কি করবে। সো এই রেসপন্সিবিলিটিটা, আমার মনে হয় রেসপন্সিবিলিটিটা নেওয়াটাই সম্পর্কের মানে, যে এই পুরো দায়িত্বটা নেওয়া, যে তুই কাজ কর শান্তি করে, আমি আছি বাড়িতে। এই যে একটা শান্তিটাই আমার মনে হয় ভীষণ দুর্লভ আজকালকার দিনে। মানে তুমি যখন সেটে থাকো তোমাকে কোনো টেনশনই নিতে হয় না, মানে দেখো, একদম ফ্রি একটা মাইন্ড। তো মন সবসময় চায় তো যে পড়ে থাকে মেয়েকে বাচ্চার একটু কাছে, দেখি, মেয়েকে একটু একদম। দেখি, কিন্তু আমার একটা শান্তি লাগে যে আমি জানি ওর বাবা ওর সাথে আছে। মানে ফর দ্য নেমসেক, শুধু বাবা না, যে মেয়ে আছে পড়ে সাইডে তার জন্য, মানে ওর সাথে বাবা ফোন ঘেটে যাচ্ছে, মানে ওই ফর দ্য নেমসেক বাবাও না, ও সত্যি বাবা আর কি। এবং আমার লাইফের বাবার ডেফিনেশনটা ওই। ইয়েস। বাচ্চা মানুষ করতে গেলে সবচাইতে কঠিন কি? পেশেন্স। বাবা, পেশেন্স, a lot of পেশেন্স। অনেক ধৈর্য রাখতে হবে, এবং ধৈর্য রেখে অনেক কিছু করতে হবে, অনেক ধৈর্য। প্রেগনেন্সি টাইমটায় কাজ ছাড়া বাড়িতেই ছিলে? না 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 না,
আমি কনস্ট্যান্ট কাজ করে গেছি, আচ্ছা। কনস্ট্যান্ট। আমি প্রেগনেন্ট অবস্থায় 10,000 কিলোমিটার ট্রাভেল করেছি। 10,000। বড্ড সাহসী তুমি। ইয়েস, আমি এক রাতে পুরুলিয়া গেছি, ফিরেছি। আই ওয়াজ 7 মান্থস। তখন হাজবেন্ড থাকতো সঙ্গে? অ্যাকচুয়ালি হ্যাঁ, তখন হাজব্যান্ড থাকতেন, শোয়ের সময় অবশ্যই উনি থাকতেন, কিন্তু কয়েকটা শোতে তখন ওর অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা চলছিল বলে ওর নাইট পড়ে গেছিল, তো কয়েকটা শোতে যেতে পারিনি, কিন্তু আমার সাথে ও সবসময় শুয়ে যায় আর কি। অহনার কাছে ভালোবাসার শক্তি বেশি নাকি অভিমানের শক্তি বেশি, কি মনে হয়? শক্তি বেশি আমার। মনের জোরের শক্তি বেশি। হ্যাঁ, মানে শক্তি বেশি, যত বেশি শক্তি দেবে তত বেশি শক্তি বাড়বে। মানে ভালোবাসা অভিমান কোনোটারই কোনো শক্তি নেই। আর ভালোবাসা ভাঙাতেও শক্তি লাগে না, অভিমান ভাঙাতেও শক্তি লাগে না। ইটস অল ইন দ্য মাইন্ড, ইটস অল ইন দ্য হার্ট। তো এগুলোর সাথে শক্তি শব্দটাই যায় না, না অভিমানের সাথে শক্তি শব্দটা যায়, না ভালোবাসার সাথে শক্তি শব্দ যায়। মানে দুটো পুরোপুরি ডিফারেন্ট জোনস, এইটার সাথে শক্তি যায় না। লাইফে আইডল পার্সন কেউ আছে? আইডল আইডল আমি ঠিক বলতে পারবো না, বাট আই লুক আপ টু সাম পিপল। মানে তাদের মধ্যে বেশিরভাগই সেলফ মেড মহিলা যারা, আমি প্রত্যেকটা সেলফ মেড মহিলা অন্টারপ্রিনিয়র যারা, মহিলা ইউটিউবার যারা, মহিলা অ্যাক্টার্স যারা, সিঙ্গার্স যারা, মানে আই লাভ সেলফ মেড উমেন। মানে এটা আমি ভীষণভাবে পছন্দ করি। আর একটা জিনিস আমি ভীষণভাবে মানি, যে ভালোবাসার উপরেও সেলফ রেসপেক্ট, মানে এইটার উপরে আর কিচ্ছু নেই। আর আমার ক্ষেত্রে হয়তো এটা একটু বেশি, মানে আমার রেসপেক্টটা আঘাত করলে আমি আর এটা নিতে পারি না, একদমই নিতে পারি না। সো আই বিলিভ যে আমি নিশ্চয়ই তোমার সাথে রেসপেক্ট দিয়ে কথা বলবো, বাট তোমার তরফ থেকেও যেন সেম respect-টা ইকুয়েশনটা থাকে। আমি পাই। একদম। অহনার মন খারাপ হয় কখনো, কান্না পায়? হ্যাঁ, ডেফিনেটলি। এইটা তো না, এত হাসি মুখে থাকে, এত কনফিডেন্সের সাথে তুমি কথা বলছো, আমার তো মনেই হচ্ছে না যে তুমি মন খারাপ করে বসে থাকা মেয়ে। ও নো নো নো, আমি কাঁদি, হাউ হাউ করে কাঁদি, ভ্যা করে কাঁদি, যেভাবে যেভাবে কান্না হয় সবভাবে কাঁদি। তো আমি ডেফিনেটলি কাঁদি, কিন্তু আমার নিজের এটা মনে হয়েছে আমাকে সময়ের আগে একটু ভগবান ম্যাচিওর করে দিয়েছে। মানে আমি হয়তো লাইফের ডেপথ গুলো সিচুয়েশন গুলো এরকম বেশি হতে- বুঝতে পারি, বা আমার কথাবার্তা শুনলেও মনে হয় না যে শি ইজ 23, দেখলে তো মনেই হয় না। তো সব মিলিয়ে মিশে আমার নিজেরও মাঝে মাঝে বিলিভ হয় না যে আই এম রিয়েলি 23। তারপরে ভাবি যে নো, আই অ্যাম 23। মানে আধার কার্ড প্যান কার্ড তো এটাই বলছে, আর আমাকে কেনই বা মিথ্যে বলবে কেউ। সো আই অ্যাম 23, বাট হ্যাঁ ঠিক আছে, মানে আই ডিল উইথ এভরিথিং, ডিল করে নিন। হাজবেন্ডের সাথে কখনো মতের অমিল হয়? মনে হয় হয়। হ্যাঁ, কি হয়? বলছো? অবভিয়াসলি হয়, অবভিয়াসলি। কে ঝামেলা বেশি করে? এসির টেম্পারেচার 26 হবে না 24 হবে, এই নিয়ে প্রত্যেক দিন ঝগড়া হয়, প্রত্যেক দিন রাতে ঝগড়া। রাগটা কে ভাঙায়? রাগটা ভেঙে যায় এখন, এই এখন আর অত এফর্ট এত মামা কথা বলছে আর ভেঙে যায়, রাগ এখন ভেঙে যায়। এখন আর ওই সময়টা দেওয়া যে রাগ ভাঙবে, তারপর এখন আর ওই সময়টা নেই, রাগ ভাঙার আর সময়টা নেই। তুমি তাড়াতাড়ি রাগটা ভাঙো, যেতে হবে কোথাও, তাড়াতাড়ি রাগটা ভাঙো, এরকম হয়ে গেছে বিষয়টা। রহনার যদি ইন ফিউচার তোমার মেয়ের সাথে কোনোদিন মতের অমিল হয়, কিভাবে হ্যান্ডেল করবে বিষয়টা? অবভিয়াসলি হবে, মানে মেয়ের সাথে মতের অমিল হবে না এই এক্সপেকটেশনটা নিয়ে আমি বসে নেই। মানে আমি তো অলিক কল্পনায় বাঁচি না। একদম। মতের অমিল আমার অলরেডি শুরু হয়ে গেছে। মানে ও বসে থাকবে না দাঁড়িয়ে থাকবে, এই নিয়ে আমার ঝগড়া হয় মেয়ের সাথে। ও দাঁড়িয়ে থাকতে চায়, আমি বসিয়ে রাখতে চাই, মানে অলরেডি মতের অমিল শুরু হয়ে গেছে। ও ডিগবাজি খেতে চায়, আমি ওকে আটকাই। সো মতের অমিল ডে ওয়ান থেকেই শুরু হয়ে যায়। শুরু হয়ে গেছে। মতের অমিল আবার শুরু কি হবে, অলরেডি হয়ে গেছে শুরু। কিন্তু আমি জানি, আমি একটা জিনিস ভীষণভাবে মানি, কারণ আমাকে কিছু কিছু ফ্ল্যাশে আমার মনে পড়ে যে কিছু কিছু মানুষ বলেছিল তোর মেয়ে হলে তুই বুঝবি, তোর মেয়ে হলে তুই বুঝবি। সো আমি, হ্যাঁ এখন আমার মেয়ে হয়েছে অ্যান্ড আমি বুঝতে পারছি, হয়তো ও বড় না, তবে আমি বুঝতে পারছি যে মেয়ের সম্পর্কে কিছু খারাপ ভাবা বা কিছু খারাপ করা বা মেয়ের কোনো ক্ষতি করা, যেটাতে ওর ক্ষতি হবে, এটা আমি ভাবতেও পারি না। আই কান্ট ইভেন থিঙ্ক, কারণ ওর মুখটাই যখন আমার সামনে, চোখের সামনে চলে আসে, আমার
মানে ও কি করবে না করবে আমার জাস্ট মাথায় আসে না, কিচ্ছু মাথায় আসে না। সো এই ছোটবেলার মুখটাই আমার ও সারা জীবন মনে থাকে। আর ও ফার্স্ট যেদিন হয়েছিল সেই দিনটাও আমার সবসময় মনে থাকে। সো ওইটা সবটা ভেবেই মতের অমিল ডেফিনেটলি হবে আগামী দিনে, এবং মতের অমিল হলেই ভালোবাসা বাড়ে। মতের অমিল আমিও চাই হোক, কিন্তু যেটাই হোক আমি আমার মেয়েকে আমি হাতছাড়া করব না। মানে আমার যদি ওর সাথে মতের অমিল কোনোভাবে হয়, তো হয়তো আমি ওই মতটাকে সাপোর্ট করলাম না, বা সারা জীবন সেটাকে সাপোর্ট করলাম না, বা তুই তোর মত নিয়ে থাক, আমার সেটা নিয়ে কোনো লুকআউট নেই। কিন্তু আমার মেয়ে আমার মেয়েই, আমারই থাকবে, আমারই মেয়ে। মানে নিজের। তার মত বিভিন্নটা হতে পারে, সেটা নিয়ে আমার কোনো লুকআউট নেই। আমি সেটা নিয়ে হয়তো সারা জীবন ঝগড়া করবো, কিন্তু ঝগড়াটা আমি ওর সাথে সারা জীবনই করবো। আমি ওকে বলবো না যে তুই চলে যা, তোর সাথে আমি আর ঝগড়া করবো না, মানে সেটা আমি পারবো না, ভাবতেও ছাড়তে পারবে না। না। একদম। ঝগড়া করলে আমি ওর সাথেই করবো, এটা সারা জীবন হয়তো ঝগড়া করবো, কিন্তু করবো। মানে মেয়ের সাথে কানেক্টেড থাকবে যাই হয়েছে। ডেফিনেটলি কানেক্টেড। কি ও আমার, আমি ওর সাথে কি কানেক্টেড থাকবো? আমরা কানেক্টেডই ফর লাইফ টাইম। মেয়ের এই যে তুমি বললে যে অনেকেই বলেছিল যে মেয়ে হলে বুঝবি, তোমার কি মেয়ে হওয়ার পরে মনে হয়েছে যে মা আমাকে ভালোবাসতো, হয়তো বলার ভাষাটা অন্যরকম, এরকম কিছু কখনো মনে হয়েছে? আমার প্রথম কথা, কিছুটা পোর্শন আমার তোমার প্রশ্নের ভুলে গেছি, আর কিছুটা যেটুকু মনে আছে সেটুকু আমি বলি। এই মেয়ে যে সাংঘাতিক, যেটুকু পোর্শন বুঝতে পেরেছি, ইন্টেলিজেন্ট, সেইটুকু পোর্শন আমি বলি। যে মেয়ে হওয়ার পর আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম। ফার্স্ট ডেতে যখন হসপিটালে আমি প্রথম মেয়েকে দেখি আর কি, আমি বিশ্বাসই হচ্ছিল না যে এটা একটা রিয়েল বাচ্চা। কারণ ও এত পিঙ্ক হয়েছিল, পিঙ্ক কালারের হয়েছিল, অলরেডি এখনো পিঙ্ক, এখনো পিঙ্ক। এখনো ওকে আমি দেখলাম সামনাসামনি, মানে হ্যাঁ। ক্যামেরাতে অহনাকে যেরকম সুন্দর লাগে তার চেয়ে মানে ও অরিজিনালি আরো বেশি সুন্দর, আর ওর বাচ্চাটাও তাই একদম। হ্যাঁ, মানে ও পিঙ্ক হয়েছিল। সো মেয়ে হওয়ার পরে আমি শুধু ভেবেছিলাম যে খুব বড় হলে কি কি করবে, জাস্ট এই কথাটা ভেবেছিলাম। আমার শুধু মনে হচ্ছিল যে এইটুকু সাইজ, ও যখন বড় হবে ও কি হবে, ও কি করবে। আর ওর বাবার ইচ্ছা যে ও ভীষণভাবে আর্মি জয়েন করুক। মানে আচ্ছা। এইটা আমরা একদম প্রথম থেকে ও বলে এসছে, জবের থেকে আমি প্রেগনেন্ট যে ছেলে হোক মেয়ে হোক। মানে আমি যদি কোনোদিন ওর বাবাকে বলি যে মেয়ে তো প্রেম করবে বড় হয়ে, কি করবে, ওর সাথে ওর তো সব সময় পাবে না, ওর পড়াশোনা থাকবে, আর্মি স্কুলে যাবে, ওর ভীষণ ইচ্ছা যে ও পাইলট হবে আর কি, আর্মি পাইলট আর কি, ফিমেল পাইলট হবে। তো ও আমি প্লেন টেন ওড়াবে, ওর এত সময় হবে না প্রেম টেম করার। পরে আমি একটা দেখে কিছু ভাববো, তো ও সময় পাবে না রে, তুই এত চাপ নিস না। আমি বলছি তুমি এই অলিক কল্পনায় বেচো না, কিন্তু তুই কিন্তু বিশাল বড় ধাক্কা খাবে যখন বয়ফ্রেন্ড আসবে। যুগ বদলাচ্ছে হ্যাঁ। একদম। তো তুমি এখনই অত কিছু ভেবে নিও না। প্রেম করলেও দেখা যাবে, আর যা হবে দেখা যাবে, কিন্তু সব বাবা মারই একটা ইচ্ছে থাকে না, ওর একটা এরকম পার্সোনাল একটা স্বপ্ন তো ইচ্ছে। দেখতেই হ্যাঁ, হবে, স্বপ্ন না ওর একটা থাকলে তো ওরকম একটা স্বপ্নই আছে বলতে একদম পারো। একদম। অহনা কিন্তু মানে প্রচন্ড পরিমাণে বুদ্ধিমতী একটি মেয়ে। আমি যত যাচ্ছি যে কোনো কোয়েশ্চেনে ও কিন্তু ঘুরে ফিরে সেই পজিটিভিটির মধ্যেই চলে যাচ্ছে। আমি চাইছি মানে আমি বলছি না যে আমি নেগেটিভ কিছু বলছি, কিন্তু ও যেটাকে বলবো না আমি বলবো না, আমি অন্যভাবে এড়িয়ে যাব। আমার মানে মনে নেই expert কি আছে, বলবো, মনে থাকলে- মনে নেই, একটা কথায় ও মানে কাটিয়ে দিল, মনে নেই। আচ্ছা, তোমার মেয়ে যখন বড় হবে তখন ধরো ও তোমারকে নিয়ে, তোমাদের টানাপোড়েন নিয়ে এই নিউজগুলো দেখলো, তখন যদি মানে সে তাকে তুমি কিভাবে এটা বোঝাবে যে এটা ঠিক এটা ভুল লিখেছে? ধরো ওর কিছু একটা দ্বন্দ্ব তৈরি হলো কিংবা কোনো কোয়েশ্চেন করলো হ্যাঁ, তোমাকে, কিন্তু ও আমাকে প্রশ্নটাই কোনোদিন করবে না, এটা একটা কারণ আছে। হাউ সুইট। হ্যাঁ, ও আমাকে কোনোদিন এই প্রশ্নটাই করবে না, কি করতে পারবে না, কারণ ও ছোটবেলা থেকে না দুটো মানুষকে দেখে আসছে ওর চোখের সামনে, সেটা হচ্ছে ওর মা বাবা। এর বাইরে না ওর কোনো, মানে যাকে দরকার ছিল ঠাকুমা, সে চলে গেছেন। সো ঠাকুমা, মানে ঠাকুমার নামেই ওর নাম আর কি, মীরা। তো ঠাকুমা 1 বছর হয়েছে, মানে আমার প্রেগনেন্সির নিউজের 2 মাস আগে ঠাকুমা চলে গেছেন। তো ঠাকুমা এখন আর বেঁচে নেই, দাদু আছেন, কিন্তু চোখের সামনে দেখে মা বাবাকে সব সময়।
সো ও বাকিকে নিউজ কি বলেছে, কেন বলেছে, কিভাবে বলেছে, এটা নিয়ে আমার পার্সোনালি মনে হয় ওর কোনো মাথা ব্যথা থাকবে না। কারণ যেই মানুষগুলো কোনোদিন সামনেই আসেনি তাদের বক্তব্যতেই আর কি যায় আসে, কথাতেই আর কি যায় আসে, কাজেই বা কি যায় আসে। সো আর আমিও কোনোদিনই ওকে বোঝাতে যাব না যে এই হয়েছিল তোর মায়ের সাথে, ওই হয়েছে। আমার তোর মায়ের সাথে যতটা কিচ্ছু এড়িয়ে হয়নি। যাওয়া যায়, যেরকম ভাবে এড়িয়ে এখনো যাওয়ারই- এড়িয়ে যাচ্ছে। এড়িয়ে যাওয়ারই কিছু নেই, কি এড়িয়ে যাব? মানুষ কোনোদিন কিছু এড়াতে পারে না, এড়ানোর কিছুই নেই, কিন্তু মনে তো থাকতে হবে। তো আমার হ্যাঁ। যদি মনে না থাকে আমি কি বলবো ওকে? আমার আমার তো কিছু, আমার সাথে কিছু হয়নি যেটা আমাকে হার্ট করেছে কোনোদিন। সো আমার সবকিছু ভীষণ ন্যাচারাল লেগেছে। তো আমি, যদি মেয়ে আমাকে এসে বলে যে কিছু কি হয়েছে না, আমি তোমার সেম উত্তরটা দেবো, মনে নেই, ভুলে গেছি। কি বলবেন, ভুলে গেছি। আমি জানি আমি আরো একটা প্রশ্ন করতে যাচ্ছি, কিন্তু ও বলবে যে মনে নেই আমার। আমি তবুও বলছি প্রশ্নটা। তো একটা নিউজ এসেছিল যে তোমার মানে নাতনির মুখ দেখেও তোমার মায়ের মন গলেনি। এটা দেখে রিয়াকশন কি ছিল তোমার? মানে সত্যি কি, এটা কি সত্যি নিউজ নাকি জাস্ট ছেপে দিয়েছে? এইটা আমি, মানে এইটার কতটা সত্যতা আছে বা কতটা মিথ্যে আমি সেটা জানি না। কারণ এই নিউজটা যখন আমি দেখি, আমি আমার ছবিটা নিউজে দেখেছিলাম বলে ওই নিউজ চ্যানেলকে আমি ব্লক করে দিই আমার লাইফ থেকে। ঠিক Okay. আছে, কারণ আমার তখন হসপিটাল বেডের সি সেকশন অবস্থায়, জাস্ট পেটটা কাটা হয়েছে, 6 ঘন্টা হয়েছে, এবং 6 ঘন্টার মধ্যে ওই নিউজটা আমার ফেসবুক ফিডে আসে। যখন আমাকে সবাই কংগ্রাচুলেশনস জানাচ্ছিল, আমি ঠিক সেই মুহূর্তে ফেসবুকটা খুলে এটা দেখতে পাই। আর বিকজ আমি পার্সোনাল কেবিনে ছিলাম, সেটার জন্য আমার কাছে আমার ফোনও ছিল। বিভিন্ন মানুষ বলতেই পারে যে হসপিটালে কি করে ফোন পেলো, সেটার জন্য বলে দিলাম। পার্সোনাল কেবিন ছিল বলে আমার কাছে আমার ফোনও ছিল, আমাকে মানুষ পার্সোনালি কংগ্রাচুলেশনস বলছিল। তো তখন আমি ফেসবুকটা খুলে নিউজটা দেখতে পাই, নিউজটার মধ্যে আমি আমার ছবিটা দেখি, সেটার জন্য আমি সেই নিউজ চ্যানেলটাকে ব্লক করে দিই। এবং তুমি দ্বিতীয় দিন আমার ইন্টারভিউ আর ওই চ্যানেলে দেখবে না, মানে আমার কোটেশন দেখবে না, আমাকে নিয়ে হয়তো নিউজ করতে পারে, বাট আমার কোটেশন তুমি দেখবে না। সো আমার কাছে ইনসিডেন্টটা এতটুকুই। এবার এর আগে কি হয়েছে, এর পরে কি হয়েছে, কে কি বলেছে, এইরকম যে এই যে প্রশ্নটা এসেছিল, এইরকম প্রশ্নের সম্মুখীন এখনো হতে হয়? মানে অতীতকে টেনে এনে বারবার কথা শোনানো কিংবা প্রশ্ন করা আর কি। আমার থেকে না আমার বরের এগুলো বেটার মনে আছে। ও কিন্তু এগুলোর ভালো উত্তর দিতে পারে। ফেস করেছে বেশি? না, ও ফেস করেছে তো, দুজনেই সবাই ফেস করেছে। ব্যাড মেমোরিজ সবার লাইফে থাকে, কিন্তু ও আমার থেকে আরেকটু গুছিয়ে অনেক কিছু বলতে পারে, কারণ ও একটু বেশি ইমোশনাল। সো ওকেই ডাকলে হতো। না 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 না, ও একটু বেশি ইমোশনাল হয়ে ও বলে বলে ফেলে অনেক কিছু, কিন্তু ওই পার্টটা ওর মনে আছে, আমার কিছু মনে নেই। আর আমি একটা জিনিস জাস্ট একটু নিউজ মিডিয়াদের জন্য একটা কথা বলতে চাইবো, যেটা নিয়ে আমি মাঝে মাঝে ফেসবুকেও বলি, রিসেন্টলিও বলেছি, যে নিউজ মিডিয়ার আমি একটা দেখেছি যে আমার সাথে যারা যারা কোনো না কোনোভাবে কানেক্টেড, তাদেরকে নিয়ে নিউজ বানিয়ে আমার ছবি দেয়। সো সেটার আমি তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম যে ভাই, তোমরা তো ইন্ডাস্ট্রির মানুষকে নিয়ে আলোচনা করো, এবং আমি ইন্ডাস্ট্রির ভীষণ একটা ক্ষুদ্র মানুষ। তো তোমার যদি নিউজ করারই হয়, তোমার তো আমাকে নিয়ে করতে হবে, আমি যে কোটেশনটা দিচ্ছি তোমাকে সেটা নিয়ে করতে হবে। তো তুমি এমন কাউকে নিয়ে নিউজ বানিও না যে তোমাকে বছরে একটা ধামাকা দিল। আমি তো মাসের পর মাস ধামাকা দিতেই থাকি, তাই না? তো সেই নিউজ মিডিয়াগুলোকে আমার সেটা বলার পরে অনেকজন ডিলিট করে দিয়েছে অনেক কিছু। কিন্তু এরকম কয়েকটা নিউজ চ্যানেল, নট এভরি নিউজ চ্যানেল, মানে আমার সাথে রিপোর্টার্সদের খুবই ভালো সম্পর্ক, এবং মানে আমার মতো ভালো সম্পর্ক অনেকজনের কম আছে, এরকম ভীষণ ভালো সম্পর্ক আমার সবার সাথে। কিন্তু কয়েকটা ছুটকো ছাটকা নিউজ চ্যানেল এগুলো করে, টাকার দরকার। সবার টাকার দরকার, আমার আসলে মানে এই মেয়ে সাংঘাতিক, সিরিয়াসলি এত পজিটিভ। ওর ক্যারেক্টার দেখলে মানে বোঝা মুশকিল একদম। মানে মিশকা যে অরিজিনালি মানুষটা কেমন, সেটা আমি আজকে সামনাসামনি দেখতে পাচ্ছি। এত পজিটিভ।
পার্টনারও পজিটিভ। পার্টনার তো পজিটিভ। আচ্ছা, ও সব রকম পজিটিভ, ও পজিটিভও নেগেটিভও। আর ও ওর জন্য জাস্ট আমার একটাই কমপ্লেন আছে যে কোনোদিন আমি কাঁদলে কাঁদে না, মেয়ে একটু কাঁদলে ও কেঁদে দেয়। এইটা নিয়ে আমার একটু সমস্যা আছে। আচ্ছা, এটা নিয়ে ঝামেলা করো? ঝামেলা করি না, রাগ হয় যে আমি এত ছোট ছোট কথায় কাঁদি, তুমি আমার জন্য আজ অব্দি কাঁদো। হ্যাঁ ঠিক আছে, মেয়ের একটা ভ্যাকসিন লাগছে, ও দেখছি হাউ হাউ করে কাঁদছে, এইসব সহ্য করা যায় চোখে দেখে? তো এইগুলো হয় আর কি, এইটাই আমার কমপ্লেন। মিশকা মানে নিজে নেগেটিভ চরিত্র করলেও ব্যক্তিগত জীবনে কিন্তু নেগেটিভিটিকে কিভাবে ফেস করতে হয়, কিভাবে মোকাবিলা করতে হয় দারুণ জানে। আমার পার্সোনালি সেটাই মনে হচ্ছে। থ্যাংক ইউ। মানে দারুণ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এটা এরকমই থাকো। তুমি যেটা বললে যে অহনাকে আমি বলতে চাই যে যেরকম ছিলে সেরকমই থাকো, আমিও বলছি। মানে আমি বলতে বাধ্য হলাম, আমাকে বাধ্য করলো। আমি কিন্তু অনেক কিছু ভেবে রেখেছিলাম যে এই প্রশ্নটা করব, যেটা হয় আর কি পডকাস্টে, যেটা মানে মানুষ আর কি চায় এটা শুনতে ওটা শুনতে, বাট আমি একটাও পারলাম না এখন। ও আমাকে ঘুরিয়ে দিল। করতেই পারো, আমার প্রশ্ন নিয়ে কোনো অসুবিধা নেই। ঘুরিয়ে আমাকে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি যে প্রত্যেকটা প্রশ্ন করেছো তুমি উত্তর পেয়েছো তো? একদম। তাহলে আর প্রশ্নের তো উত্তরই চাই। এই মেয়ে একদম লজিক জানে, সবকিছুর লজিক দারুণ জানে। ফিলোসফি নিয়ে পড়তে? না না না, কিন্তু পড়ার ইচ্ছে ছিল ভীষণ। পড়াশোনা কতদূর করেছো? আমি 12 অবধি করে সিরিয়ালে ঢুকে গেছি। আমার তারপরে ভীষণ ভাবে ইচ্ছে ছিল কলেজটা করার, কিন্তু সময় হয়ে ওঠেনি। বাট একটা ইচ্ছে এখনো আছে, একটা সুপ্ত ইচ্ছা, কিন্তু ওটা না আমার বড় মাঝে মাঝে আমাকে খোঁচায় যে আবার পড়াশোনা শুরু কর, আবার পড়াশোনা শুরু কর। আমি বলি যে এখন করে আর কি করবো, মানে মা হয়ে গেছি তাই? না, মা হয়ে গেছি না, মা হওয়াটা আমার কাছে কোনো এক্সকিউজই না। মানে মা হয়ে গেছি তো আরো সাপোর্ট পাবো আমি, ও আমাকে একটু হেল্প করবে, বড় হয়ে যায় এটা পড়ে নাও এটা পড়ে নাও, ওটার জন্য না। কিন্তু আমার এখন আর ওই এনার্জিটা আই ডোন্ট ফিল সো যে পড়াশোনায় আসলে আমি একটা সেই সময় আর এনার্জিটা থাকে না। নেব। আমার মনে হয় এই এনার্জিটা আমি যদি অভিনয়ের ক্ষেত্রে দিই বা কোনো একটা ওয়ার্কশপ করি, আমার অনেক বেশি কাজে দেবে। একদম। আমি আবার যাচ্ছি প্রশ্নে, মা যদি পডকাস্টটা দেখে, মাকে কি কিছু বলতে চাও? হ্যাঁ, মানে এতগুলো মানুষ পডকাস্ট দেখবে, নিশ্চয়ই মানুষের বিভিন্ন বক্তব্য থাকবে, তুমি ফেসবুকটাই দেখতে পাবে নিশ্চয়। ফেসবুকে দেখে নিও বক্তব্যটা। অনেক মানুষ তো ফেসবুকেই এখন বক্তব্য দেয়, কেউ আর ফোনে কারোর সাথে কথা বলে না। না, অনেক মানুষ বলতে তোমার মা যদি দেখে, হ্যাঁ তো মাকে উদ্দেশ্য। ফেসবুকে দেখে নিতে পারবে। আচ্ছা, তুমি ফেসবুকে দেখে নিতে পারবে বক্তব্যটা। সাংঘাতিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো মাকে বাদ দিলাম। মেয়ে বড় হয়ে যখন পডকাস্টটা দেখবে, মেয়ের উদ্দেশ্যে কিছু বলবে বলো। মানে আমি চাই যে আমাদের পডকাস্টটা মেয়ে বড় হয়ে দেখুক। ডেফিনেটলি ও দেখবে, আর বড় হতে হবে না, আর একটা তার বছর আগেই বুঝে দাও, যাবে, হ্যাঁ। তার আগেই সবই ও দেখে দেখবে। নেবে, সবই বুঝে যাবে। ওকে 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 বললে তো আমার এই বাচ্চা বাচ্চা করে বলাটা বেরিয়ে যায় আস্তে আস্তে। তোমার যেমন খুশি সেভাবে বলো। কি বলবো, আমার অনেক ধরো কিছু মেয়ে বড় বলার। হয়ে গেছে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ হ্যাঁ, ধরো মেয়ে তখন বড় হয়ে গেছে। ধরো মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে উদ্দেশ্য করে কি কি বলবে? কি 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 পরামর্শ দেবে মা হিসাবে? কি আদর, কি পরামর্শ? যা প্রথম খুশি। মানে বড় হয়ে গেলে প্রথম পরামর্শ এটাই দেবো যে যাকে পছন্দ হয় আগে মাকে বলো। মানে বড় হয়ে গেলে তার কোনো পরামর্শ দেওয়ার নেই, একদম। একটাই পরামর্শ দেওয়ার আছে যে প্রেম করলে কি আটকাবে? ছেলেকে পছন্দ হোক, মেয়েকে পছন্দ হোক, যাকেই পছন্দ হোক আগে মাকে এসে বলবে। এটা প্রথম অ্যাডভাইস দেব। আর দ্বিতীয় অ্যাডভাইস দেবো যে বাবার কিছু স্বপ্ন আছে, সেটাকে পূরণ করো বা পূরণ করার চেষ্টা করো। আর না পূরণ করতে পারলেও মা বাবা আছে, তারা তোমাকে বলবে না বাড়ি থেকে বেরিয়ে যাওয়া স্বপ্ন পূরণ করতে পারোনি বলে। মানে অহনা কিন্তু নন জাজমেন্টাল একজন মানুষ। মানে যেটা আমার মনে হলো, কিন্তু খোলাখুলি মেয়েকে বললো যে আসলে মানুষ আমাকে এতটা জাজ করেছে না সারা জীবন, মানে এখনো করে যাচ্ছে, জীবনের সবে আমার শুরু, কিন্তু এখনো জাজ করে যাচ্ছে, কনস্ট্যান্টলি করতেই থাকে, তাই আমি আর জাজ করি না, ওই হেডেকটা আর আমি নিই না জাজ করার। এই যে হাজবেন্ডকে কিছু বলতে চাও, বলতে পারো। হাজবেন্ডের উদ্দেশ্যে বলবো যে
মেয়ের অনেক বড় মানে ওর অনেকটা সময় পেরিয়ে গেছে, বয়স হয়ে গেছে। বলবো কোমর টোমরে ব্যথা নেই তো, পায়ে ব্যথা নেই তো, কি বলবো আর। ভাই এটা কি 50 ইয়ার্স এর মানে কোনো দম্পতি যখন মানে 50 বছর হয়ে যায়, মানে 25 বছরের একটা রিলেশনশিপ, তখন এইভাবে বলে যে কোমরে ব্যথা নেই তো? হ্যাঁ, ওইসবই বলবো যে কোমর টোমরে ব্যথা নেই তো, পায়েটায় ব্যথা নেই তো, সুস্থ আছে তো, থাইরয়েড সুগার ধরা পড়েনি তো, এইটা পডকাস্টে। আর এটা ছাড়া কি বলবো? বড় ভয় কিছু আছে লাইফে? কাজ করতে না পারা, এটা একটা বিশাল বড় ভয়। যদি কোনোদিন অভিনয় করতে না পারি, যদি কোনোদিন কেউ কাজে না নেয়, এটা একটা বিশাল বড় ভয় আমার কাছে। কাজটা একটা ভীষণ সিকিউর জায়গা। So, কাজ করতে। লাইফে সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছো, কি মনে হয়? বড় শিক্ষা পেয়েছি এই যে মা হয়, বিশাল বড় শিক্ষা পেয়েছি মা হয়। মা হওয়াটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। পেশেন্স শিখিয়েছে, কাইন্ড হওয়া শিখিয়েছে, ভালোবাসা শিখিয়েছে, অন্যরকম একটা ভালোবাসা শিখিয়েছে। সো মা হওয়াটা একটা বিশাল বড় শিক্ষা। আরো অনেক কিছু শিখবো, এখন সবে শুরু। লাইফে এমন কেউ আছে যাকে তুমি ক্ষমা করতে পারোনি, মানে খুব আঘাত পেয়েছো কোনো কিছুতে? আমার লাইফে এখনো অবধি কারোর উপর কোনো রাগ নেই। তো রাগ করলে তো মানুষ ক্ষমা করবে, রাগই নেই তো আমি ক্ষমা করার কে? নিজের জীবনে যদি কোনো একটা অধ্যায়ের মানে নাম রাখতে চাও, কি নাম রাখবে? অধ্যায়ের নাম রাখতে চাই আমি আমার 19 to 20, মানে এই 19 থেকে 20 বছরের যে ফেজটা আমি ফেস করেছিলাম, সেটাকে আমি আমার লাইফের গোল্ডেন পিরিয়ড বলি। সেটা একটা রিলেশনশিপের ক্ষেত্রেও হয়, লাইফের ক্ষেত্রেও হয়। এটা আমার কাছে একটা গোল্ডেন পিরিয়ড। কারণ এই সময় আমি এত মানুষকে নতুন করে চিনেছি, এত ভালো ভালো কাজ করেছি, এত ভালো একটা মানুষের সাথে রিলেশনশিপে গেছি। আমাদের রিলেশনশিপটা বলো, আমার কাজ বলো, সব কিছু মিলিয়ে মিশে যত খারাপ জিনিস হয়েছে তার থেকে ডাবল ভালো জিনিস হয়েছে। সো ওই খারাপটা ছিল বলেই হয়তো ওটা ভালোটা এত ভালো লেগেছে। তো সেটাকে আমি আমার গোল্ডেন পিরিয়ড বলি। অহনা তাহলে জীবনে বেশি পেয়েছে নাকি হারিয়েছে? পেয়েছে, ডেফিনেটলি, বারবার পেয়েছে, আরো পাবে। মানে তো সবে শুরু, এখনো পাওয়ার অনেক বাকি। তোমার পক্ষ থেকে তার মানে সব রকমের চেষ্টা ছিল যে সম্পর্ক ঠিক রাখার? ওই ফেসটা আমার মনে নেই, ভেরি গুড। কিন্তু যেটুকু মনে আছে সেটা হচ্ছে আমি আজ অবধি কোনো মানুষকে কিছু না বলে থাকিনি, কাউকে না। সমস্যা হলে সলভ করার চেষ্টা ইয়েস, করেছো। এটা আমার নেচার। যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে আমি মানে মনে যেটা মুখে সেটাই। আমার যদি কিছু নিয়ে সমস্যা হয়, আমি তাকে মুখের উপর বলি তোমার এটা নিয়ে আমার সমস্যা হচ্ছে ভাই। আর যদি মনে হয় যে ভালো, তাহলে ভালোবেসে ফেলে। এই যে মানে অহনা এত স্পষ্টবাদী যে ও মানে কোনো কিছু চেপে রাখে না। না না না, দরকার পড়ে না, এখন তো আরোই দরকার পড়ে না। অহনা, তোমার কি মনে হয় সম্পর্ক ভাঙলে মানুষকে বেশি মিস করে নাকি স্মৃতি? কি মনে পড়ে সবচেয়ে বেশি? আমার এখন অবধি তো কিছু ভাঙেনি, আমি বলতে পারবো না। যদি ভাঙে আগামী দিনে তাহলে হয়তো বলতে পারবো। চলো শেষ করি। চলো শেষ করি। অহনাকে আমি মানে কোনোভাবেই ওর পজিটিভ মাইন্ডসেট থেকে ডিস্ট্র্যাক্ট করতে পারবো না, আমি হার মেনে নিলাম। ঠিক আছে, অহনার জীবনের এত সুন্দর মুহূর্তগুলোকে, গল্পগুলোকে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তুমি এমনই থেকো, ভালো থাকো মেয়েকে নিয়ে। শুভকামনা তোমার জন্য, আর অনেক অনেক ভালোবাসা। আর আমার কথা এসে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার এটা মনে হয় সেকেন্ড পডকাস্ট, আর লাইফের ফার্স্ট পডকাস্ট মা হওয়ার পর। আচ্ছা, সো এটা আমার লাইফের ফার্স্ট পডকাস্ট আফটার ম্যারেজ অ্যান্ড আফটার বিইং আ মাদার। তার আগে একটা পডকাস্ট হয়েছিল, সেটা অনেক দিন আগে, বিয়েরও আগে। তাহলে নতুন মায়েদের উদ্দেশ্যে কিছু একটু বলো। নতুন মায়েদের উদ্দেশ্যে এটাই বলবো যে তুমি যেটা করছো সেটাই ঠিক, আর কিচ্ছু না।
তোমার একদম। যদি মনে হয় বেবিকে এখন ঘুম পাড়ানো উচিত, পাশের কাকিমা যদি বলে ওর খিদে পেয়েছে, তাহলে ঘুমই পাড়াও। প্লিজ ডু দিস। এটাই একমাত্র আমার সাজেশন, একদম। যে যেটা তোমার মনে হয় ডু দ্যাট। আর যারা প্রেমে পড়ে, ঠিক আছে, বাড়ি থেকে মানতে চায় না, তাদের উদ্দেশ্যে কি বলবে? অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। সবকিছুর একটা সময় থাকে, সবকিছুর একটা স্ট্যান্ড নেওয়ারও সময় থাকে। লাইফ না তোমাকে কোনো কোনো সময় টেস্ট করে, অনেক রকম সিচুয়েশন দেয়, একটা চুজ করার সময় আসে। তুমি কি চুজ করবে, কেন চুজ করবে, এটা তোমার ডিসিশন। আমার যদি ডিসিশনটা আজকে ভুল হতো, তাহলে আমি কোথায় যেতাম? আমার প্রথম প্রশ্ন এটা। একদম। যদি সব দরজা বন্ধ হয়ে যায়, সবকটা দরজা বন্ধ হয়ে গেছে, একটা দরজা খোলা আছে, আমি সেই দরজাটাকে চুজ করলাম। দরজাটার ভিতরে ঢুকলাম, দেখলাম ঘরটা খুব নোংরা, কিচ্ছু মানে আমি পারছি না এখানে থাকতে। ইনফ্যাক্ট ঘরের অনেকজন মানুষ আমাকে টর্চার করছে, আমি পারছি না ওখানে থাকতে। তো সেই দরজাটা আমার জন্য বন্ধ হয়ে গেল। পিছনে আমি ঘুরতে চাইলাম, দেখলাম সবকটাও দরজাও বন্ধ। তো তখন আমি কোথায় যেতাম? এটা আমার কাছে প্রথম প্রশ্ন। সো আমার মেয়ের জন্য আমার দরজা সবসময় খোলা আছে, সেটা ও ভুল হোক ও ঠিক হোক, ও যাই হোক, ভুল আমারই ঠিক তো মেয়ে। যেটাই হোক, আমার মেয়ের জন্য আমার দরজা সবসময় খোলা। এবার তুমি অ্যাজ আ প্যারেন্ট কি করবে, দ্যাটস ইয়োর ডিসিশন। কিন্তু জাস্ট একটা সিম্পল স্টোরি বললাম তোমাকে। এই যে তুমি এত কিছু ফেস করেছো, প্রচুর মেয়েদেরকে বেশি ফেস করতে হয় সম্পর্কের ক্ষেত্রে। একটা ছেলে একটা মেয়ে দুজনেই সম্পর্কে থাকে, দোষটা কিন্তু মেয়েটার ঘাড়ে গিয়ে বেশি পড়ে। তখন অনেক মেয়ে ভেঙে পড়ে, মানে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে, ডিপ্রেশনে চলে যায়। এইরকম সিচুয়েশনে যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও যদি? নিজে যে অপশনটা চুজ করেছো সেটার উপরে ভরসা রাখো। আর যদি তোমার মনে হয় যে সেই অপশনটা বাজে আর তোমার কাছে কোনো অপশন নেই, তাহলে ভাই তোমার কপাল খারাপ। আর কি বলে যায়, একদম কপালের উপরে আর সত্যি কিছু নেই। সত্যি কিছু মানে আমরা এত ইনসিডেন্ট দেখি আজকাল, এত কিছু করার পরও মানুষের কপাল খারাপ বেরোচ্ছে। কপালের উপরে আর কি করা কিছুই নেই, লাকের ওপর কিছু নেই। চলো, দর্শকদের, তোমাকে যারা ভালোবাসে, তোমার ফ্যান ফলোয়ারদের জন্য কিছু বলতে চাইলে বলে ফেলো। ধন্যবাদ দিতে চাইবো অফকোর্স, বিকজ আমি এটা ভীষণভাবে মানি যে আমাকে মানুষ ভীষণ পছন্দ করে, এটা আমি বিশ্বাস করি। মানুষ ভালোবাসে এবং মানুষ এখন অহনাকে চেনে। অহনা কোনো দিনও কারোর নামে কোনোভাবে নেগেটিভ কথা বলেনি আজ অবধি, আর বলবেও না। আর আমি আমার মেয়েকেও তাই শিক্ষা দেবো যে পৃথিবীতে অনেক কিছু খারাপ জিনিস আছে, সেটাকে মাইনাস করো, লুক টু দি পজিটিভ সাইড। আজকাল খবরের কাগজেও আমরা বেশিরভাগ নেগেটিভ নিউজই দেখতে পাই। আমার ইনস্টাগ্রামে একটা পেজ ফলো করা আছে যেখানে শুধু পজিটিভ নিউজ দেয়, মানে বিভিন্ন রকম ওষুধ যে আবিষ্কার হচ্ছে, বা একটা ছোট্ট বাচ্চার কিভাবে প্রাণ বেঁচে গেল, মানে এইগুলো আমরা খুব কম শুনতে পাই। সো ফোকাস অন দ্য পজিটিভ সাইড। যেরকম ভাবে দর্শক আমাকে পজিটিভ রেখেছে, আমিও চাইবো যে আমার কাজের দ্বারা, আমার ছোট ছোট ডেইলি লাইফ আপডেটস যেরকম তোমাদেরকে দিতে থাকি, সেগুলোর দ্বারা আমি তোমাদেরকেও পজিটিভ রাখবো। এবং হ্যাপি থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট। মানে জাস্ট স্টে হ্যাপি, স্টে হ্যাপি। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে স্টে হ্যাপি। যদি মনে হয় যে তোমার নাচলে ভালো লাগবে, ভাই নাচো। যদি মনে হয় গাইলে ভালো লাগবে, গাও। যদি মনে হয় পড়াশোনা করলে ভালো লাগবে, পড়াশোনা করো। যদি মনে হয় যে অন্য কিছু করলে ভালো লাগবে, তাহলে অন্য কিছুই করো। মানে ইটস আপ টু ইউ, স্টে হ্যাপি, দ্যাটস ইট। অহনার কথা একদম আমিও সহমত। স্টে হ্যাপি অলওয়েজ, বি পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি। আর এর থেকে জীবনে আর কিছু মানে আশা রেখো না। এইভাবে যদি থাকো তাহলে জীবনও তোমাকে ভালোবাসা উপহার দেবে। কারেক্ট। জীবনকে ভালোবাসলে ভালোবাসা আমরাও পাবো। অহনারকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আজকে এই পর্যন্তই। অহনা, খুব খুব ভালো থাকো। আপনারাও চাইলে আসতে পারেন আমাদের আমার কথায় নিজের গল্প শেয়ার করার জন্য। আমি সানা শুনবো আপনার কথা, আসুন কথা বলি।